আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 12 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। 19 নম্বর ফ্ল্যাটের সেই ভারী দরজাটা আরিনার পেছন থেকে বন্ধ হয়ে যাওয়ার পরও করিডোর থেকে জিওনের গর্জনের প্রতিধ্বনি যেন থামছেই না। নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুমে ফিরে এসে আরিনা গা এলিয়ে দিল সোফায়। তার শরীর ক্লান্ত, ঘাড়ের সেই কামড়ের জায়গাটা আগুনের মতো জ্বলছে, কিন্তু তার ঠোঁটে লেগে আছে তৃপ্তির হাসি। আপনি কাঁদছেন জিওন সাহেব? আরিনা আপন মনে বিড়বিড় করলো। অশ্রু তো মানুষের থাকে, পাথরের নয়। তার মানে আপনি ফারজু ভাইয়ের ওই দানবটার ভেতরে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন। সে জানালার কাচের প্রতিফলনে নিজের ঘাড়ের সেই লাল দাগটা দেখলো। জিওন তাকে আরিন বলে ডেকেছে। এই পদবিটা জিওন যেন সজোরে আরিনার গায়ে লেপটে দিতে চায়, যেন সে বিশ্বকে জানিয়ে দিচ্ছে এই মেয়েটা আর কারো নয়। আরিনা বুঝতে পেরেছে জিওন তাকে যতই ঘৃণা করার নাটক করুক না কেন, তার অবচেতনে মন এখনো আরিনাকে নিজের স্ত্রী হিসেবে আঁকড়ে ধরে আছে। অন্যদিকে সে নীলচে অন্ধকার রুমে জিওন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে সেই সাদা খরগোশটা, সে ওটা নরম শরীরে হাত বোলাচ্ছে, কিন্তু তার চোখ দুটো স্থির হয়ে আছে আরিনার ফেলে যাওয়া ঘ্রাণের ওপর। আরিনা চলে যাওয়ার পরও এই রুমটাতে তার অস্তিত্বের এক অদ্ভুত রেশ রয়ে গেছে। ময়না, জিওন শব্দটা উচ্চারণ করলো। তার গলায় অদ্ভুত এক বিষাক্ত যন্ত্রণা। সে খরগোশটাকে মেঝেতে নামিয়ে দিয়ে পাগলের মতো ড্রয়ারে হাতড়াতে লাগলো। ডায়েরিটা বের করে শেষ পাতাটা উল্টালো। সেখানে লেখা ছিল, হু ইজ মাই ফার্স্ট লাভ। জিওন কলম তুলে নিয়ে সেই লাইনের ওপর বারবার কাটাকাটি করতে লাগলো। তার হাত কাঁপছে। ভালোবাসা বলে কিছুই হয় না, শুধু অধিকার আছে। সে চিৎকার করে উঠল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, আয়ানের পাঠানো তথ্য। সেখানে কোনো নাম নেই, শুধু একটা লোকেশন, ম্যানহাটনের একটা নির্জন পার্কের ধারে ক্যাফে। আয়ান লিখেছে, জিওন ব্রো, আরিডিয়ার থুক্কু আরিনা কাল সকালে সেখানে কারোর সাথে দেখা করতে পারে। জিওন ফোনটা হাতে তুলে নিয়ে ত্রুর হাসি আসলো। আরিনার সেই হ্যান্ডসাম ময়নাকে দেখার জন্য তার ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। সে ঠিক করলো কাল সে নিজে যাবে সেইখানে, জিওন হিসাবে নয়, বরং এক অদৃশ্য ছায়া হিসাবে। পরদিন সকালে আরিনা খুব সাধারণ একটি কালো বোরখা পরে তৈরি হয়ে নিল। বোরখার ওপরে একটা ওভারকোট, মুখে মাস্ক, তার চোখে কোনো কাজল নেই, ঠোঁটে কোনো রং নেই। সে জানতো জিওন তাকে অনুসরণ করবে। 19 নম্বর ফ্ল্যাটের দরজার লেন্স দিয়ে তাকে যে দেখছে, সেটা আরিনা অনুভব করতে পারছিল। আরিনা গিয়ে ক্যাফেতে বসলো। কিছুক্ষণ পর এখানে জেডি হাজির হলো। হ্যাঁ, আরিনা জেডিকে ডেকেছে। জেডিকে আগে থেকে সবকিছু বুঝিয়ে বলেছে। জেডি বলল, আরিনা তুমি কি শিওর জিওন ব্রো এইখানে আসবে? জেডি কিছুটা চিন্তিত গলায় জিজ্ঞেস করলো। আরিনা কফিতে চুমুক দিয়ে হাসলো আর বলল, হ্যাঁ জেডি ভাই, ও আসবে। ও না আসে থাকতেই পারবে না। ও চায় না আমি অন্য কারোর সাথে হাসি। আরিনা ইচ্ছাকৃতভাবে জেডির হাতটা টেবিলের উপর থেকে নিজের হাতে নিল। সে দেখতে পেল ক্যাফের বাইরে পার্ক করা সেই পরিচিত কালো গাড়ির কাজটা কিছুটা নিচে নেমে গেছে। জিওনের চোখ দুটো সেইখান থেকে আরিনাকে গিলে খাচ্ছে। আরিনা জেডির দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল, যেন সে পৃথিবীর সবচেয়ে মজার কোনো কথা শুনেছে। আরিনা জেডির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, জেডি ভাই, জিওন এখন গাড়ি থেকে নামবে, তুমি শুধু আমার সাথে হাসার অভিনয় করো। ঠিক তাই হলো। জিওন আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে গাড়ি থেকে নেমে ক্যাফেতে ঢুকলো। তার হাঁটা চলায় এক অমানবিক গাঠিন্য। সে সরাসরি আরিনার টেবিলের সামনে এসে দাঁড়ালো আর বলল, জেডি তুই এখানে কি করছিস? জিওনের কণ্ঠস্বর যেন চাবুকের মতো শোনালো। জেডি থতমত খেয়ে উঠে দাঁড়ালো আর বলল, জেডি ব্রো, আমি তো জাস্ট। জিওন বলল, বেরো এখান থেকে। জিওন গর্জে উঠল। জেডি আরিনার দিকে এক পলক তাকিয়ে দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে গেল। জিওন এবার আরিনার সামনে বসলো। তার চোখ দুটো রক্তবর্ণ। সে আরিনার হাতটা টেবিলের ওপর সজোরে চেপে ধরলো। জেডির সাথে তোমার কিসের এত হাসাহাসি আরিনা সৈয়দ? ও কি তোমার সেই ময়না? আরিনা হাতটা ছাড়ানোর চেষ্টাও করলো না। সে জিওনের চোখের গভীর দিকে তাকিয়ে শান্তভাবে বলল, কেন, আপনার কি হিংসা হচ্ছে জিওন সাহেব? জেডি তো আপনার বন্ধু, আপনার ওই ভাই। ও যদি আমাকে একটু সময় দেয়, তাহলে আপনারা তো চলে কেন? আপনি না আমাকে ঘৃণা করেন? জিওন বলল, আমি তোমাকে ঘৃণা করি বলেই সহ্য করতে পারছি না যে আমার শত্রু বা মিত্র কেউ তোমার হাসি দেখুক। জিওন দাঁতে দাঁত চেপে বলল, তুমি শুধু আমার সামনে কাঁদবে। তোমার ওই চোখের জল দেখার অধিকার শুধু আমার। আরিনা টেবিলের দিকে ঝুঁকে পড়ে জিওনের খুব কাছে মুখ নিয়ে এলো। আরিনা বলল, অধিকার? আপনি তো বারবার এই শব্দটা বলেছেন জিওন সাহেব।
আপনি কি জানেন অধিকার দেওয়ার জন্য ভালোবাসার স্বীকৃতি দিতে হয়? আপনি কি বলতে পারবেন যে আপনি আরিনা সৈয়দকে ভালোবাসেন? আরিনার কথা শুনে জিয়ন স্তব্ধ হয়ে গেল। ক্যাফের এসিড ঠান্ডার মাঝেও তার কপালে ঘাম দেখা দিল। সে আরিনার ঠোঁটের দিকে তাকালো, সেই ঠোঁট যা তাকে বারবার উস্কে দিচ্ছে। জিয়ন হঠাৎ আরিনার হাত ধরে টান দিয়ে ক্যাফে থেকে বের করে নিয়ে এলো। আরিনা বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? আরিনা জিজ্ঞেস করলো। জিয়ন বলল, যেখানে তোমার থাকার কথা, আজ আমি তোমাকে বোঝাবো। জিয়নের জিনিসে অন্য কেউ চলে। জিয়ন কি করে? জিয়ন আরিনাকে গাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে ড্রাইভ শুরু করলো। তার চোখের সেই সাইকো ভাবটা এখন চূড়ায় পৌঁছে গেছে। আরিনা জানালার বাইরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি আমাকে যতবার আপনার কাছে নিয়ে যাবেন ফারজু ভাইয়া, আমি ততবার আপনার ওই মেকি কাঠিন্যের দেয়াল ভাঙবো। আজ জেডিকে দিয়ে শুরু করেছি, কাল হয়তো আপনি নিজেই আয়নার সামনে নিজের সাথে যুদ্ধ করবেন। গাড়িটা অ্যাপার্টমেন্টের নিচে এসে থামলো। অ্যাপার্টমেন্টের করিডোর দিয়ে যখন জিয়ন আরিনাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তার গ্রিপ ছিল লোহার মতো শক্ত। লিফটের ভিতরে আরিনা একবার জিয়নের চোখের দিকে তাকিয়েছিল। সেখানে কোনো মায়া নেই, আছে কেবল ভয়ানক অন্ধকার যা আরিনাকে গিলে খেতে চায়। জেডির সাথে ক্যাফেতে আরিনার সেই হাসি, সেই হাতের ওপর হাত রাখা মস্তিষ্কের প্রতিটা কোষে বিষাক্ত লাভা চালিয়ে দিয়েছে। 19 নাম্বার ফ্ল্যাটে ঢুকে জিয়ন আরিনাকে দেয়ালের সাথে চেপে ধরলো। আজ রাতে তোমার কোনো ময়না তোমাকে বাঁচাতে আসবে না আরিনা, আজ রাতে শুধু জিয়ন থাকবে। আরিনা নিজের হাতটা বুকের ওপর রাখলো জিয়নের, সেখানে হৃদস্পন্দনটা ড্রামের মতো বাজছে। আরিনা হাসলো। আপনার হার্টবিট কিন্তু অন্য কথা বলছে জিয়ন সাহেব, ওটা বলছে আপনি হেরে যাচ্ছেন। জিয়ন আরিনার মুখটা দু হাতে চেপে ধরলো। এক তীব্র আক্রোশ, সে আবারও আরিনার দিকে ঝুঁকে পড়ল। জিয়ন আরিনাকে পাজা কোলে করে নিয়ে সোজা সে নীলচে মায়াবী আলোয় ঘেরা বেডরুমে নিয়ে এলো। রুমটিতে তখনও দামি পারফিউমের ঘ্রাণ আর জিয়নের একাকিত্বের নিস্তব্ধতা বিরাজমান করছে। আরিনা ভিতরে ঢুকতেই দেখতে পেল ছোট খরগোশ ছানাটি আবারও বিছানার উপর উঠে ছোটাছুটি করছে। আরিনা জিয়নকে আরো বেশি জ্বালানোর জন্য জিয়নের দিকে ফিরেও তাকালো না। সে খরগোশটাকে নিজের বুকের সাথে জাপটে ধরে আদর দিয়ে ভরিয়ে দিতে লাগলো। তার সেই মুক্তজরা হাসি নীলচে আলোয় যেন এক অন্যরকম আভা ছাড়লো। আরিনা খরগোশটার নরম কপালে আর কানে গভীর মমতা নিয়ে বারবার চুমু খেতে লাগলো, যেন সে এর মাধ্যমে তার দীর্ঘদিনের জমে থাকা সমস্ত শূন্যতা পূরণ করতে চায়। তার ভাবনা এমন যেন এই তুচ্ছ প্রাণীটি এখন তার জগতের সবচেয়ে প্রিয়। আর জিয়ন সেখানে এক অনাকাঙ্ক্ষিত আগমনক্ত। এক পাশে দাঁড়িয়ে থাকা জিয়নের ভিতরটা মুহূর্তেই জ্বলে উঠল। তার পৌরুষে বড় আঘাত লাগলো। জিয়ন আরিনাকে নিজের ডোমেনে নিয়ে এসেছে তাকে শাস্তি দিতে, তাকে জয় করতে, অথচ আরিনা এক তুচ্ছ খরগোশের প্রেমে বিভোর হয়ে তাকে পুরোপুরি অবজ্ঞা করছে। জিয়নের চল শক্ত হয়ে এলো, কপালে রাগের নীলচে শিরাগুলো ধপধপ করে জ্বলতে লাগলো। সে এক মুহূর্ত আর অপেক্ষা করলো না। জিয়ন ঝড়ের গতিতে এগিয়ে এসে আরিনার হাতের ভিতর থেকে এক ঝটকায় খরগোশটাকে সরিয়ে দিল। আরিনা প্রতিবাদ করার আগেই জিয়ন তাকে বিছানার উপর সজোরে চেপে ধরলো। জিয়নের দুই হাত আরিনার মাথার দুই পাশে দুই হাত বিছানায় চেপে ধরে আছে। আরিনার পালানোর কোনো পথ নেই। জিয়ন আর কোনো কথা বলল না। তার চোখের তপ্ত অগ্নিদৃষ্টি আরিনার ঠোঁটের দিকে নিবদ্ধ হলো। পরক্ষণে সে আরিনার উপর ঝুঁকে পড়ল। কোনো অনুমতি আর বিনয়ের ধার ধারল না সে। জিয়নের রুক্ষ এবং দামি অ্যালকোহল স্বাদযুক্ত ঠোঁট আরিনার ঠোঁটের ওপর আছড়ে পড়ল প্রবল এক ঝড়ের মতো। জিয়ন যেন আরিনার নিঃশ্বাস থেকে শুরু করে তার অস্তিত্বের শেষ বিন্দু পর্যন্ত শুষে নিতে চাইল। একটা দীর্ঘ সময় ধরে চলাকালীন তীব্র এবং উন্মাতাল চুম্বনে আরিনার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার ফুসফুসে বাতাসের হাহাকার তৈরি হলো, শরীর নিস্তেজ হয়ে এলো। জিয়নের আগ্রাসন ছিল একাধার শাস্তি স্বরূপ এবং চরম অধিকার বোধের প্রকাশ। সে আরিনাকে বুঝিয়ে দিল এই শরীরে অন্য কারো স্পর্শ তো দূরের কথা, অন্য কোনো প্রাণী ছ জিয়ন বরদাস্ত করবে না। অনেকক্ষণ পর জিয়ন যখন তাকে মুক্তি দিল, আরিনা হাঁপাতে হাঁপাতে বিছানায় শুয়ে রইল। তার গায়ের ওভারকোটটা এলোমেলো হয়ে গেছে, ঠোঁট দুটো ফুলে রক্তিম হয়ে উঠেছে। সে বড় বড় চোখে বাতাসের জন্য হাসপাস করতে করতে স্পষ্ট সুরে বলল, আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন নাকি? আরেকটু হলেই তো দমবন্ধ হয়ে উপরে চলে যেতাম সোজা। জিয়ন অত্যন্ত নির্বিকার। সে ধীরস্থিরভাবে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার শার্টের হাতা গোটানো, চুলে হাত চালিয়ে সে নিজের চেরোচেনা পাথরের মতো মুখোশটা আবারও পরে নিল। কোনো লজ্জা বা অনুশোচনা নেই তার চোখে। সে এক নিষ্পৃত দৃষ্টিতে আরিনার দিকে তাকিয়ে বলল, সদ্বোধ, আমি আবার কারো ঋণ রাখি না। সে এমন সহজ ভঙ্গিতে কথাটি বলল যেন এটি প্রতিদিনের রুটিন তার। আরিনা রাগে আর লজ্জায় লাল হয়ে গেল। সে উঠে বসে জিয়নের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তাই বলে এত দীর্ঘক্ষণ? আপনি জানেন আমার কি অবস্থা হয়েছিল? জিয়ন এবার বিছানার এক কোণে হেলান দিয়ে বসলো। তার ঠোঁটের কোণে সেই পরিচিত তরুর হাসিটা খেলে গেল। সে আরিনার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক কিন্তু ভারী গলায় বলল, আমার অল্প স্বল্পতে পোষায় না।
চাকরি পুরোপুরি করি। আরিনা বাকরুদ্ধ হয়ে গেল জিওনের কথা শুনে। এই মানুষটার নির্লজ্জতা আর ঔদ্ধত্য তাকে স্তব্ধ করে দিয়েছে। জিওন উঠে গিয়ে জানালার দিকে ফিরে দাঁড়ালো। বাইরের বিদ্যুৎ চমকানোর আলোয় তার বিশাল ছায়াটা ঘরের দেয়ালগুলোতে দৈত্যের মতো বড় হয়ে ফুটে উঠেছে। জিওন আর তাকাচ্ছে না, কিন্তু তার প্রতিটা নিঃশ্বাস আরিনাকে নীরবে শাসন করছে। জিওন নির্বিকার কণ্ঠে বলল, আজ থেকে এই রুমই তোমার রুম, আর এই ঘ্রাণটা তোমার একমাত্র চেনা পৃথিবী। এইখানে ঘুমানোর চেষ্টা করো, এই ফ্ল্যাটের বাইরে যাওয়ার কথা কল্পনাও করবে না। আরিনা আর কিছু বলল না। সে জানে জিওন তাকে খাঁচায় বন্দি করেছে ঠিকই, কিন্তু জিওনের এই কার্যকলাপ বলে দিচ্ছে যে সে আরিনার প্রতি কতটা আসক্ত। আরিনা বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। খরগোশের ছানাটা আবারও পায়ের কাছে এসে ঘেসে বসলো। আরিনা চোখ বুঝলো, কিন্তু তার কানে তখনও সেই জিওনের নেশাতুর কণ্ঠ আর ঠোঁটের সেই তীব্র অনুভূতিগুলো বারবার ফিরে আসছিল। সে জানে জিওনকে ভাঙতে হলে তাকে এই আগুনের উপর দিয়ে হাঁটতে হবে। জিওন জানালার বাইরে তাকিয়ে অন্ধকারে নিজের প্রতিচ্ছবি দেখছে। তার মনে হচ্ছে সে আরিনাকে শাস্তি দেয়নি, বরং সে নিজেকেই শাস্তি দিয়েছে। কারণ আরিনার সেই ঠোঁটের স্বাদ তাকে বারবার সেই 10 বছর আগের ভার্জন বানিয়ে দিচ্ছে, যা সে কখনোই হতে চায় না। ফ্ল্যাটের সে মায়াবী নীলচে আলোর বেডরুমের রাতটা যেন কাটতেই চাইছিল না। জিওন জানালার দিকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর আরিনা বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে আছে। জিওনের সেই কাজের রেশ এখনো আরিনার ঠোঁটে আর মনে দহন সৃষ্টি করেছে। কিছুক্ষণ পর জিওন ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। আরিনা সতর্ক হয়ে উঠে বসলো। জিওন বিছানায় শুতে গেলে আরিনা এক ঝটকায় কিছুটা দূরে সরে গিয়ে ভ্রুকুচকে তাকালো তার দিকে। আরিনা বলল, আপনি এখানে শুচ্ছেন কেন? বাইরে তো বিশাল বড় বড় রুম আছে, সেইখানে যান। আরিনার গলায় স্পষ্ট আপত্তি। জিওন একটা তাচ্ছিল্যের হাসি আসলো। সে আরিনার কথাকে তোয়াক্কা না করে সে আরিনার দিকে নিজের হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে টেনে নিল তার দিকে। আরিনা বাধা দিতে চাইলো, কিন্তু জিওনের শক্তির সামনে সে খড়কুটার মতো। জিওন তার ঘাড়ের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, এটা আমার রুম আরিনা সৈয়দ, আর তুমি মানুষটাও আমার। এখানে শুধু আমার নিয়ম চলে, আর আমার জিনিস আমি যেইভাবে খুশি সেইভাবে আগলে রাখবো। তাতে তোমার আপত্তি থাকলেও আমার কিছু যায় আসে না। সো ডোন্ট ডিস্টার্ব মি। আরিনার শরীর শক্ত করে রইল। জিওনের বাহুবন্ধন আজ যতটা শক্ত, তার চেয়েও বেশি উত্তপ্ত। এক অদ্ভুত ঘরের মধ্যে আরিনা নিজেকে সঁপে না দিল ঠিকই, কিন্তু জিওনের সেই বেপরোয়া ভাব তাকে এক অজানায় আশঙ্কায় আচ্ছন্ন করে ফেললো। অনেকক্ষণ পর যখন জিওনের নিঃশ্বাসটা স্বাভাবিক হলো, তখন আরিনা বুঝলো যে সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আরিনার চোখে কোনো ঘুম নেই। ভোরের আলো ফোটার আগেই আরিনা বিছানা ছাড়লো। সে পুরাতন অভ্যাস ফজরের নামাজ আদায় করে নিল। জিওনের রুমের এক কোণে সে নামাজ পড়ে নিল। ফজরের নামাজের পর এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল। কিছুক্ষণ জায়নামাজে বসে জিওনের সেই ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। এই মানুষটা ঘুমালে কতটা নিষ্পাপ লাগে, অথচ জেগে উঠলে সে একটা রক্তাক্ত দানব হয়ে ওঠে। আরিনা আবারও বিছানায় গিয়ে একটু চোখ বুঝলো। সকালে যখন আরিনার ঘুম ভাঙলো, দেখলো জিওন বিছানায় নেই। কিচেন থেকে কফির ঘ্রাণ বেশি আসছে। জিওন হয়তো ব্রেকফাস্ট বানাতে কিচেনে গেছে। আরিনা আলতো করে চোখ মেলে দেখলো সেই সাদা খরগোশের ছানাটা তার পায়ের কাছে এসে বসে নাক নাড়াচ্ছে। আরিনা ওটাকে কোলে তুলে নিল। ওলে আমার কিউটি পাই। আর হ্যাঁ গাইস, খরগোশের ছানাটা কিন্তু খুব কিউট। তোমাদের যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে আমি পার্সেল করে পাঠিয়ে দেব। তো গাইস, চলো গল্পে ফিরি। কাল খুব ভয় পেয়েছিলে তাই না? ওই পাথর মানবটার হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। নিশ্চয়ই ওই বজ্জাত লোকটা তোমার কোনো নাম দেয়নি তাই না? থাক, কষ্ট পেও না, আজ থেকে তোমার নাম আমি দিলাম কুকি। পছন্দ হয়েছে তোমার? আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 12 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো তোমরা যারা যারা পুরো গল্পটা দেখেছো অবশ্যই জানিয়ে যাবা যে পুরো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে। আর হ্যাঁ গাইস, আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর আজকের পর্বটা একটু ছোট হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ কালকের পর্বটা আমি বড় করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে একটা টার্গেট থাকবে। যদি তোমরা টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্ব মানে কালকের ভিডিওটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আজকের ভিডিওর টার্গেট হলো এই ভিডিওতে 200 কমেন্ট আর 500 লাইক কমপ্লিট করে দিতে হবে। যদি তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলে খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়ে যাব আর পরবর্তী পর্বটা বড় করে দেব। তো আর দেরি না করে টার্গেট কমপ্লিট করে দাও। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।